আগরতলায় একটি কর্মসূচি বা বৈঠকে অংশগ্রহণ করে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকারকে কার্যত সার্টিফিকেট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেদিক থেকে রাজ্য রাজনীতিতে চর্চা হতেই পারে এবং চর্চা হওয়াটাও স্বাভাবিক। কিন্তু আরও একটি আয়োজনে অংশগ্রহণ করে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার কার্যত বিজেপির শাসনামলে বিজেপি সরকারকে তুলোধুনো করে ছাড়লেন। মানিক সরকার ভালো, তার কমিউনিস্ট পার্টি ভালো না, এবং তার কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকারের সমালোচনা কার্যত বিপ্লব কুমার দেব করলেও ব্যক্তি বিশেষের কারণ নাম না নিয়ে মানিক সরকার বিজেপি পরিচালিত সরকারের চরম সমালোচনায় বক্তব্য রেখেছেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি আয়োজনে অংশগ্রহণ করেছেন মানিক সরকার। সেটা বামপন্থী নারী সংগঠন অর্থাৎ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একটি আয়োজন ছিল। সেই আয়োজনে প্রধান বক্তার ভাষণে যে কথাগুলো বলছিলেন কার্যত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য। সেদিক থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকে আপনারা আপনাদের মতন করে কথা বলবেন, মানিক সরকারের বক্তব্য শুনবো আমরা, এবং আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, রাজ্য রাজনীতিতে যা হচ্ছে তা নিয়ে মূলত বক্তব্য থাকলেও নেতাদের বক্তব্য কিন্তু আপনারা শুনবেন। নেতাদের বক্তব্য শোনা খুব দরকার, প্রত্যেকের, শাসক বিরোধী প্রত্যেকের। বিপ্লব কুমার দেব হোক, মানিক সাহা হোক, অন্যান্য মন্ত্রীরা হোক, কিংবা নেতারা হোক, পাড়ার নেতাও যদি হয়, আপনার নেতাদের কথা শুনবেন। নেতাদের কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, অনেক কিছু বেরিয়ে আসে যেগুলো আপনাকে কোনো না কোনোভাবে সমৃদ্ধ করতে পারে। এবং রাজনৈতিক কর্মকাণ্ডগুলোতে এখন তৎপরতা শুরু হয়ে গেছে। আমরা গত বেশ কয়েকদিন ধরে আলোচনা, অধিকাংশ ক্ষেত্রে এই আলোচনায় রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা বলা যেতে পারে এই সময়ের মধ্যে যে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে তার নিরিখে আমরা যেমন কথা বলি, ঠিক রাজনৈতিক কর্মকাণ্ড নিরিখেও আমরা আপনাদের সঙ্গে কথা বলি। আপনারা কথা বলবেন, অভিজ্ঞতা নিরিখে কথা বলবেন। মানিক সরকারের যে বক্তব্য, সেই বক্তব্যকে আপনি সমর্থন করেন, বলবেন। যদি সমর্থন না করেন তাও বলবেন। যদি মানিক সরকারের বক্তব্যকে আপনি মান্যতা দেন, যেমন যুক্তি থাকবে, ঠিক তেমনি মান্যতা না দেওয়ার পেছনেও যুক্তি থাকবে, তবে সৌজন্যতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে আপনার বক্তব্য রাখবেন। এই অনুরোধটুকু রইল শুরুতে, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। আমরা রাজ্যের প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে এবং রাজ্য সরকার কি কাজ করছে তার নিরিখে জনতার কথা তুলে ধরলেন মানিক সরকার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আয়োজনে। সেদিক থেকে কিছু বক্তব্য আমরা শুনব। আলাদা করে কলমের উপর আক্রমণকে দেখবার কিন্তু সুযোগ নেই। আর গণতন্ত্রের উপর যদি আক্রমণ আসে, যে কলম সঠিকভাবে জনগণের স্বার্থে তার যে দায়বদ্ধতা পালন করার চেষ্টা করে, সেই কলম আক্রমণে পড়বে, আক্রমণের বাইরে থাকবে না। কাজেই দুটো সমার্থক, একটা থেকে আরেকটাকে আলাদা করার কোন সুযোগ নেই। কলম তো নিজে লেখে না, কলম যার হাতে থাকে, ব্যক্তি, তিনি পুরুষ হতে পারেন, তিনি নারী হতে পারেন, তার যে ভাবনা, তার যে চিন্তা, তার যে মনোভঙ্গি, তার যে দৃষ্টিভঙ্গি, এটা মতাদর্শগত হতে পারে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে। শ্রেণীগত অবস্থান থেকে এই ভাবনা চিন্তাগুলির সাথে তার নিজের একটা নিঃসন্দেহ সম্পর্ক থাকতে পারে। তার থেকেই তার লেখনীর মাধ্যমে, কলমের সাহায্য নিয়ে তিনি তার মতামত স্বাধীনভাবে ব্যক্ত করার চেষ্টা করেন। এখন যেটা দেখা যাচ্ছে, সেই কলম আক্রান্ত হচ্ছে। সব কলম আক্রান্ত হচ্ছে ঘটনা কিন্তু তা না। বিশেষ একটা অংশের কলম বা কলমচি যারা, তারাই আক্রান্ত হচ্ছে। আক্রমণটা কারা করছেন? সমাজের যে কোনো সাধারণ মানুষ কলমের উপর আক্রমণ সংগঠিত করেন, ঘটনা কিন্তু তা না, ইতিহাসের অভিজ্ঞতাও তা না।
এই আক্রমণটা সংগঠিত করে শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত, এটা রাষ্ট্রের শাসন ক্ষমতা অথবা রাজ্যের শাসন ক্ষমতা, এবং তারা কোন গোষ্ঠীর শোষক যারা, মানুষকে যারা ঠকায়, মানুষের ন্যায্য অধিকার পাওনা থেকে মানুষকে যারা বঞ্চিত করে, প্রতারণা করে এবং মানুষ তাদের দ্বারা প্রবঞ্চিত হয়, এরকম যে অংশটা শোষক, নানা পন্থায় এটা তারা সংগঠিত করার চেষ্টা করে তাদের স্বার্থে শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত, যারা ভূমিকা গ্রহণ করেন, সেই শাসকরাই কলমের স্বাধীনতার উপর আক্রমণ করার চেষ্টা করে। কোন স্বাধীনতা এবং কেন এই আক্রমণটা তারা সংগঠিত করার চেষ্টা করে? যে শাসকরা, এটা কেন্দ্রেই হোক আর রাজ্যেই হোক, সদলিত ভোটের সময় নানা রকম প্রতিশ্রুতি দেন, কেউ ভেবে চিন্তে তার সামর্থ্যের সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে নির্বাচিত হতে পারলে, সরকার তৈরি করলে পর দেওয়া প্রতিশ্রুতি রূপায়িত করতে হবে, বাস্তবায়িত করতে হবে। যদি সেটা করতে না পারি তাহলে মানুষের কাছে আমরা প্রতারক হিসেবে চিহ্নিত হব। দ্বিতীয়বার মানুষের কাছে কিন্তু আমাদের পক্ষে যাওয়া কঠিন হয়ে যাবে, দুরূহ হয়ে যাবে। মানুষ আমাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন, আস্থা হারিয়ে ফেলবেন। এরকম ভাবনা চিন্তা নিয়ে যারা ভোটের আগে জনগণের কাছে প্রতিশ্রুতি দেন, তাদের প্রশ্ন একরকম। আর যারা ভোটে জিতবার জন্য, সরকারের প্রতিষ্ঠা অর্জনের জন্য সামর্থ্যের সীমাবদ্ধতা, ক্ষমতার সীমাবদ্ধতা, এমনকি তারা যে শ্রেণীগত স্বার্থ রক্ষা করার চিন্তা করেন, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে ভোট বৈতরণী পার হতে হবে, জিততে হবে। অর্থাৎ খুব সংক্ষিপ্ত পরিসরে যেটা বলা যায়, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। এরকম ভাবনা নিয়ে যারা প্রতিশ্রুতি দেয়, একটা দুদুল্যমানতা তাদের মধ্যে থাকে, জিততেও পারি, হারতেও পারি। জিতে গেলে একরকম, হেরে গেলে তো হয়েই গেল। আমি কি বলেছিলাম এগুলি তো মানুষ মাথায় রাখবে না, ভুলে যাবেন, তাতে আমার কোনো দায় নেই। জিতে গেলে, ক্ষমতায় অধিষ্ঠিত হলে তখন একটা তখন ভাবা যাবে। এখন এই যে অংশটার কথা বলছি, তারা জয়যুক্ত হওয়ার পর ক্ষমতায় যখন বসেন, দেখা গেছে অভিজ্ঞতা থেকে তারা খুব অল্প সময়ের মধ্যে সময় হাতছাড়া হওয়ার আগে যে প্রতিশ্রুতিগুলি তারা মানুষের সামনে রাখলেন, রাখার সময় তাদের উপলব্ধির মধ্যে ছিল, এবং ক্ষমতায় বসার পর তারা হারে হারে উপলব্ধি করছেন আর্থিক দিক থেকে কতগুলো সীমাবদ্ধতা আছে, শ্রেণীগত দৃষ্টিভঙ্গির দিক থেকে শোষক এবং শোষিত, এরা যেহেতু শোষকদের স্বার্থের প্রতিনিধিত্ব করে, শোষিতদের কথা ভাবে না, চিন্তা করে না, এবং শোষণ করতে না পারলে পর শোষক যারা, তাদের যে পুঁজির পাহাড়, এটাকে পর্বতে পরিণত করা তাদের পক্ষে সম্ভব না। সেদিক থেকে তারা শুরুতেই স্বল্প সময়ের ব্যবধানে উপলব্ধি করতে পারেন, আমরা যা বলেছি এগুলো তো আমরা বাস্তবায়িত করতে পারবো না। যদি আমরা করতে না পারি, স্বাভাবিকভাবেই যাদের ভোট নিয়ে আমরা সরকার প্রতিষ্ঠিত হলাম, অধিষ্ঠিত হলাম, সেই মানুষের মধ্যে এমন কিছু সংগঠিত শক্তি আছে যারা এই প্রশ্নগুলি তুলবে, মানুষকে সংগঠিত করবেন, মাঠে নামাবেন। আমরা যে ভোট পেয়ে সরকারে আসলাম, ক্ষমতায় অধিষ্ঠিত হলাম,
আমাদের দিকে আঙুল তুলে তাদেরকে সরব হয়ে উঠতে উজ্জীবিত করবেন। তোমরা তো এই প্রতিশ্রুতি দিয়েছিলে, এই প্রতিশ্রুতিগুলি বিশ্বাস করে আমরা তোমাদের ভোট দিয়েছি, তোমরা এখন সরকারে এসছো, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, তোমরা তো এগুলো বাস্তবায়িত করছো না, এগুলো নিয়ে তো তোমরা কথাবার্তাই বলবার চেষ্টা করছো না, আমরা কথা বলতে চাইলেও তোমরা শুনতে চাইছো না। এরকম যে পরিমণ্ডল, এটা তৈরি হওয়ার আগে, শুরু হওয়ার আগে, মানুষকে সংগঠিত করার চেষ্টা গ্রহণ করার আগেই মুখ বন্ধ করে রাখা, দাবিয়ে রাখার জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার স্বল্প সময়ের ব্যবধানে তারা কিন্তু গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা করে, এবং এই আক্রমণ সরাসরি গণতন্ত্র এবং এই কলমের স্বাধীনতা দুটোর উপরেই তারা আক্রমণ সংগঠিত করার চেষ্টা করে। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? 18 বিধানসভা নির্বাচনের পর আরএসএস নিয়ন্ত্রিত যে বিজেপি সরকারে আসলো, তারা কিন্তু বছরের পর বছর অপেক্ষা করেনি গণতন্ত্রের উপর আক্রমণের জন্য। আমি যে কথা একটু আগে আপনাদের সামনে বললাম, তাদের উপলব্ধির মধ্যে এটা ছিল যে 293টা প্রতিশ্রুতি আমরা দিলাম, সবাই হয়তো এগুলি পড়েও দেখেনি, এগুলো থেকে বাছাই করে যে 7-10টা বিষয় আমরা আলাদা করে আমাদের নির্বাচনী ইস্তেহারের প্রথম পৃষ্ঠায় সংযুক্ত করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে, এবং এই বিষয়গুলো অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, মুনশিয়ানার সাথে তারা বাছাই করেছেন, যেগুলোর সাথে অর্থনৈতিক সুযোগ সুবিধা, লাভালাভের প্রশ্ন যুক্ত, এবং আমাদের সমাজের যারা মানুষ, তাদের যে বিভিন্ন অংশ যারা এই অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলির পেতে আগ্রহী, এগুলোর জন্য তাদের একটা দাবি আছে, এই অংশের মানুষকে আকৃষ্ট করার জন্য, প্রলুব্ধ করার জন্য তারা এই বিষয়গুলো বাছাই করে সেখানে রেখেছে। কাজেই তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারা নিজেরা যখন উপলব্ধি করতে আরম্ভ করলো, আমরা রাজ্যে আছি, এই বিষয়গুলি বাস্তবায়িত করতে গেলে পর আমাদের টাকা লাগবে, এই টাকা তো আমাদের নাই। যদিও প্রধানমন্ত্রী এসে আমাদের এই কর্মসূচিকে সমর্থন করেছেন, কেন্দ্রের অর্থমন্ত্রীকে অসুস্থ অবস্থাতে হাওয়াই জাহাজে উড়িয়ে আগরতলায় এনে ভোটের 7 দিন আগে আগরতলার প্রেস ক্লাবে বসিয়ে তাকে দিয়ে নির্বাচনী ইস্তেহার প্রচার করেছেন, এবং তিনি বলে গেছেন আমি কেন্দ্রের অর্থমন্ত্রী, কেন্দ্রের সাহায্য ছাড়া এগুলি অনেক ক্ষেত্রেই বাস্তবায়িত করা কঠিন, তাই আমি দায়িত্ব নিয়ে বলছি কেন্দ্রের অর্থমন্ত্রী হিসাবে যে এগুলো বাস্তবায়নের জন্য আপনারা যদি বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে ক্ষমতায় বসান, তাহলে এগুলি বাস্তবায়নের প্রশ্নে টাকার কোনো সমস্যা হবে না। মানুষ আরো বেশি আকৃষ্ট হয়েছেন। আমরা কিন্তু সেই সময় প্রশ্ন তুলেছিলাম যে 200 দিন রেগার কাজ, 340 টাকা মজুরি ভারতবর্ষের কোথাও তো নাই। বিজেপি শাসিত অনেকগুলো রাজ্য আছে, 8 থেকে 10টা, হয়তো এককভাবে বিজেপি শাসন করছে, অথবা বিজেপি সংযুক্ত হয়ে অন্য দলের সাথে মিলে রাজ্যে রাজ্যে সরকার চালাচ্ছে। সেখানে তো 200 দিন কাজ নাই, 340 টাকা মজুরিতে হয়নি। 200 টাকার উপর মজুরি আছে, 300-র কাছাকাছি আছে, এরকম কয়েকটা রাজ্য আছে, কেরালা আছে, তামিলনাড়ু আছে, কর্ণাটক আছে, হরিয়ানা আছে, সেখানেও কিন্তু এখন পর্যন্ত 340 টাকা মজুরি না। তাহলে কি করে ত্রিপুরায় তারা এই কথা বলছেন? এক এক রাজ্যে এক এক রকম মজুরি, জিনিসপত্রের দরদাম, টাকার মূল্যমান, প্রত্যেকটা রাজ্যের অবস্থার পরিপ্রেক্ষিতে তার একটা বিশ্লেষণ করে, তার ভিত্তিতে এক এক রাজ্যের এক এক রকম মজুরি, যেটা নিয়ে বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকার সময়ে, সরকারে থাকার সময়ে ক্ষমতা বলাটা ঠিক হবে না, ক্ষমতা তো কেন্দ্রের হাতে। কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে আমরা বুঝাবার চেষ্টা করেছি আমাদের রাজ্যে তার কিছু আয় উপার্জনের ব্যবস্থা নেই, শিল্প নেই, কল নেই, কারখানা নেই, কৃষি সবেমাত্র তার বিস্তার ঘটাবার ক্ষেত্রে আমরা কতগুলি মৌলিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি, সময় লাগবে। এই জায়গায় এই যে রেগা, তার মজুরি কেন তোমরা বাড়াবে না?
তারা তখন বুঝিয়ে বলার চেষ্টা করেছে আমরা তো একটা ফর্মুলা ঠিক করেছি, সেই ফর্মুলাতে এক এক রাজ্যের মজুরি এক এক রকম হবে, এই জায়গায় তো তোমাদের জন্য আমরা ব্যতিক্রমী কোনো অবস্থান নিতে পারবো না। এটাই ভোটের আগে তারা যখন এই নির্বাচন ইশতেহার প্রকাশ করে আমরা কিন্তু তাকে বিরোধিতা করি, মানে এই যে অসত্য প্রতিশ্রুতি, এটা প্রতারণার সামিল। এদেরকে যারা ভোট দিবেন ঠকবেন, এরা ভোটে যদি জিতে যায় আপনাদের সাহচর্যে, এরা কিন্তু এগুলি বাস্তবায়িত করবে না এবং আপনারা ঠকবেন। মানুষ এটা বিশ্বাস করেনি, ভোট দিয়েছে। এরা এখন সরকারে বসে দেখছে যে বামপন্থী ফ্রন্টের তরফ থেকে সেদিন যে কথাগুলি বলবার চেষ্টা হয়েছে এগুলি তো অমূলক না, ভুল কিছু ছিল না, ঠিকই তো। কেন্দ্রের সরকার আলাদা করে ত্রিপুরার সরকার বিজেপি সরকার বলে এখানে প্রতিশ্রুতি রূপায়ণের জন্য যত টাকা পয়সা লাগবে সব টাকা পয়সা তারা আমাদের দিয়ে দেবে। এরকম তো বিজেপি শাসিত আরো রাজ্য আছে, আমাদের দিতে গেলে পর তারাও তো বলবে ত্রিপুরায় যদি 200 দিনের কাজ 340 টাকা মজুরি, তাহলে আমরা যে বিজেপি শাসিত রাজ্য আসামে আছে পাশে, আমাদের কেন 200 দিন হবে না? আমাদের এখানকার মজুরি কেন 340 টাকা হবে না? 7 সেন্ট্রাল পে কমিশন, বিজেপি শাসিত রাজ্য, কেন্দ্রেও বিজেপি, তাদেরই 7 সেন্ট্রাল পে কমিশন। 7 সেন্ট্রাল পে কমিশনের যা সেখানে তারা বলেছে এই জিনিসগুলি করতে হবে। কেন্দ্রীয় সরকারই 7 সেন্ট্রাল পে কমিশনের বলা বিষয়গুলো পুরোপুরি কার্যকরী করতে পারেনি। তারপরেও যেগুলো তারা কার্যকরী করেছে, বিজেপি শাসিত অনেক রাজ্য তাদের নিজ নিজ রাজ্যে কর্মচারীদের স্বার্থ রক্ষায় সেই বিষয়গুলি তারাও কার্যকরী করতে পারছে না। আমাদের ত্রিপুরার প্রশ্ন তো আলাদা। আমরা যখন ত্রিপুরা থেকে কেন্দ্রীয় সরকারের কাছে বলছিলাম এই যে 7 সেন্ট্রাল পে কমিশন তোমরা চালু করলে এবং কমিশনের পরামর্শ মতো পার্লামেন্টের অধিবেশনে এটাকে গ্রহণ করেছ এবং এটাকে বাস্তবায়িত এবং কার্যকরী করবে সে প্রতিশ্রুতি তোমরা দিয়েছ। এখন তো স্বাভাবিক আমাদের রাজ্যের কর্মচারীরা, শিক্ষকরা তারা দাবি করছেন আমাদের রাজ্যে এটা পুরোটা A to Z কার্যকরী করো। আমরা তো পারছি না, আমাদের তো এই টাকা নাই, তোমরা আমাদের সাহায্য করো। কেন্দ্রের জবাব হচ্ছে কেন্দ্রীয় পে কমিশন তোমরা ত্রিপুরায় দেবে কি দেবে না এটা তোমাদের নিজস্ব স্বাধীনতা, আমরা তো তোমাদের এই কথা বলছি না। বা আমরা তো কেন্দ্র থেকেই সিদ্ধান্ত নেইনি যে আমাদের যে কেন্দ্রীয় পে কমিশন এটা রাজ্যে রাজ্যেই একই পে কমিশন হবে, এটাকেই বাস্তবায়িত করতে হবে, তার সমস্ত সুযোগ দিতে হবে, এটা তো আমরা বলিনি। তোমাদের যদি রাজ্যের ক্ষমতা থাকে, পয়সা কড়ি থাকে, তোমরা করো, পারলে এর চেয়ে বেশি দাও, তাতে তো আমরা আপত্তি করবো না। এখন আলাদা করে তোমাদের কেন দিতে যাব? আমাদেরও তো অনেকগুলি রাজ্য আছে যেখানে বিজেপি সরকার চলছে, তাহলে তো তারাই প্রশ্ন তুলবেন। এটাই আমরা তুলেছিলাম বিধানসভা নির্বাচন আগে। তারা যে বলছেন বক্তৃতা করে করে প্রধানমন্ত্রী এবং এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময় তিনি বিজেপি দলের সর্বভারতীয় কমিটির সভাপতি ছিলেন, অমিত শাহর কথা আমি বলছি। এবং আসামের এখন যিনি মুখ্যমন্ত্রী শর্মা, তিনিও এসেছিলেন বামফ্রন্ট সরকার হটাবার জন্য, তিনিও ঘুরে ঘুরে কমল নাচিয়ে বক্তৃতা করে গেছেন আপনারা ভোট দেবেন, আমাদের সরকার তৈরি হবে। প্রথম দিন প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নেব, একটা হচ্ছে বেকারদের কাজের সংস্থান, আরেকটা হচ্ছে 7 সেন্ট্রাল পে কমিশন। এবং সেদিন বিকেলবেলা কর্মচারীরা 7 সেন্ট্রাল পে কমিশন নিয়ে বাড়িতে ফিরবেন, যেন এটা একটা বস্তার মধ্যে করে অনেকগুলি টাকা পয়সা দিয়ে দেওয়ার বিষয়, এটা মাথায় করে বয়ে নিয়ে যেতে হবে। তা আমরা তখন বলেছিলাম এই যে কথাগুলো বলছেন আমাদের ক্ষেত্রে যদি আপনারা এই সাহায্য করার চেষ্টা করেন তাহলে বিজেপি শাসিত যে রাজ্য, এবং আমরা তখন আসামের কথা তুলেই বলেছি, এই যে ভদ্রলোক বলে যাচ্ছেন সে তো তার নিজের রাজ্যেই 7 সেন্ট্রাল পে কমিশন কার্যকরী করতে পারছে না। তাকে জিজ্ঞেস করছি আমরা, তার কি জবাব? তার কোনো জবাব নাই। বরং উল্টো বলেছে যে প্রতিশ্রুতি দিয়েছে এগুলো রূপায়ণ করতে না পারলে ত্রিপুরায় আসবো না। আশা ওরা কমিয়ে দিয়েছে, যদিও আসলো খুব তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এখন এটা কিন্তু সরকারে বসার পর তারা বুঝতে পেরেছে এগুলো তো পারবো না, শূন্যপদ থাকবে না ত্রিপুরায়। আর একটা নিজেদের কল্পিত সংখ্যা উপস্থিত করে যুবকদের বিভ্রান্ত করার চেষ্টা করলেন, 50,000 শূন্যপদ। আমরা বলেছি কোথায় পেলেন আপনারা এগুলো? কে বলেছে 50,000 শূন্যপদ?
আমরা তো হিসাব করি প্রত্যেক বছর দুবার করে। আমাদের রাজ্যে কত কর্মচারী আছেন? এ, বি, সি, ডি, এবং কত পদ শূন্য এবং কোন পর্যায়ের কত, তার মধ্যে কত তফসিলীদের জন্য সংরক্ষিত, কত উপজাতিদের জন্য সংরক্ষিত, এবং কত শারীরিকভাবে যারা সক্ষম না তাদের জন্য একটা ছোট্ট সংরক্ষণ আছে, তাদের জন্য কত পদ সংরক্ষিত, যেগুলি খালি হয়েছে পূরণ করতে হবে। আমরা প্রত্যেক বছর দুবার করে করতাম অর্থ দপ্তরের সাহায্য নিয়ে, পরীক্ষা নিরীক্ষা করে। আমরা দেখেছি সর্বশেষ যে 17 সালে 2017 সালে 18তে নির্বাচন, ফেব্রুয়ারি মার্চে, তাতে কি আমরা দেখলাম যে আমাদের রাজ্যে শুরু থেকে 17,000 শূন্য পদ, এবং আমরা সেখানে চিহ্নিত করেছি এর মধ্যে কোন কোন পদগুলি খুব দ্রুত আমাদের বাস্তবায়িত করতে হবে, কার্যকরী করতে হবে, তাদেরকে নিয়োগ করতে হবে। সবগুলো একসাথে যে আমরা করতে পারতাম ঘটনা তা না। আবার নতুন পদ আমরা সৃষ্টি করতাম, কারণ নতুন নতুন কর্মসূচি নিচ্ছি, আমরা নতুন প্রকল্প আমরা হাতে নিচ্ছি। এগুলি বাস্তবিত করতে গেলে পরে নতুন ধরনের অফিসার চাই, নতুন ধরনের কর্মচারী চাই, নতুন ধরনের টেকনোলজিস্ট চাই। স্বাভাবিক কারণেই আমাদের এইভাবেও কিন্তু কর্মচারীর সংখ্যা নতুন যেমন বাড়ছিল, নতুন পুরনোদের মধ্যে তারা সময় অতিবাহিত হলে পর চাকরি থেকে অব্যাহত নিচ্ছেন, পদ শূন্য হচ্ছে, সেগুলি পূরণ করার প্রশ্ন। কিন্তু এখানে আমরা ফেলে রাখতাম না, প্রতি বছর এইভাবে করে করে আমরা তার হিসেব সুনির্দিষ্টভাবে বাজেট যখন আমরা পাশ করতাম, বাৎসরিক বাজেট, তাতে আমরা তুলে ধরবার চেষ্টা করতাম। কাজে কোথায় আপনারা 50,000 পেলেন? দেখুন তো আমাদের গত বছরের বাজেটে কোনো জায়গাতে সংখ্যা নাই। তাতে তারা জবাব দিত, হিসেবে আমাদের হাতে আছে। আমরা যখন সরকারে আসবো, যখন এগুলি পূরণ করব, তখন দেখবেন আমরা কি করে 50,000 হিসেব দিলাম। এখন অভিজ্ঞতাটা কি? কোথায় 50,000 শূন্য পদ পূরণ? তারা সরকারে আসার পর এখন তো 56,000 সেখানে শূন্য পদ তৈরি হয়েছে। আজকেও পত্রিকা খুললে দেখবেন, অন্য পত্রিকা, আমি দৈনিক সংবাদ পত্রিকার কথা বলছি, দেশের কথা নাই বা বললাম, তারাই বলেছেন আর কেন্দ্র যতই প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী বক্তৃতা করে গেছেন ভোট বৈতরণী পারের জন্য, এখন সরকারে বসার পর যখন আমরা এগুলির জন্য টাকা চাইবো, আমাদের টাকা দেবে না। বামপন্থী ফ্রন্ট সরকার যেভাবে লড়াই করেছে আর্থিক দৈন্যতা দূর করার জন্য কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে টাকা আনতে, আমাদের পক্ষে তো সেই ক্ষমতাও নাই। আমরা জানি যে আমরা আমাদের শক্তির জোরে সরকার আসেনি, এরা এসে সাহায্য না করলে, এই প্রলোভনের ফাঁদ না বিছাতে পারলে পর আমরা সরকার আসতে পারতাম না। বেশি কথা বললে তো আমাদের মন্ত্রীর চেয়ার থেকে হাঁটিয়ে দিয়ে তাদের পছন্দের লোকদের আবার বসিয়ে দেবে। কাজেই চেয়ারটা রক্ষা করতে হবে, কাজেই সেখানে চোখ তুলে কথা বলার সুযোগ নেই। এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, মানুষ তো এগুলো মেনে নেবে না। তারা এটা জানতেন বামফ্রন্ট আছে, বামফ্রন্ট থাকবে, এরা এটা মেনে নেবে না, এরাই জনগণকে সংগঠিত করে লড়াই তেজি করবে। কাজে এই জায়গায় আমরা যেটা লক্ষ্য করলাম ত্রিপুরায়, অন্য জায়গায় এরকম অভিজ্ঞতা আছে, সরকার আসার পর প্রায় 6 মাস যাওয়ার আগে এরা গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত করতে শুরু করল। কারণ যদি প্রথম থেকেই মানুষের মুখ বন্ধ করে দেওয়া না যায়, সমবেত হওয়ার সুযোগটাকে সংকুচিত করা না যায়, প্রতিবাদে ধ্বনিত হওয়ার সাহস যাতে দেখাতে না পারে, এটাকে যদি অবদমিত করে রাখা না যায়, তাহলে পরে তো আমাদের এই সরকার টিকে রাখাই কঠিন হবে। তাই তারা শুরু করলেন 5-6 মাসের মধ্যে, এবং এটা আরম্ভ হল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ। বামফ্রন্ট কিন্তু তারা জানে তার প্রধান শক্তি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তার অফিস, তার নেতা, তার কর্মী, তার সংগঠক, এবং এর মধ্যে বিশেষ করে বাছাই করে যুবাংশ, বিকাশমান, অভিজ্ঞতা কম, কিন্তু কর্মদক্ষতা, কর্মক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে সামনের দিনে বড় দায়িত্ব নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এরাই আমাদের শাখা স্তরের, অঞ্চল স্তরের, মহকুমা স্তরের দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, অথবা বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের দায়িত্বশীল পদে তারা অধিষ্ঠিত আছেন। কাজেই এই সমস্ত জিনিসটা চিন্তার ভাবনার মধ্যে রেখে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বাছাই করে তার উপর আক্রমণ তারা সংগঠিত করেছেন। যদিও আমরা বলবার চেষ্টা করেছি, যদি সবাই মিলে তার প্রতিবাদ না করেন, যদি মনে করেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ এটা তার উপর দিয়ে যাবে, আমার গায়ে তো লাগছে না, এ নিয়ে আমার মাথা ব্যথা কি, তাহলে ভুল করবেন। নগরীতে আগুন যদি লাগে এই মাথা থেকে সেই মাথা, তাতে কিন্তু দেবালয় রক্ষা পায় না।
মন্দির মসজিদও রক্ষা পায় না, সেখানেও আগুন কিন্তু ধাওয়া করে, সেটাকেও পুড়িয়ে ছাই করে। এটা ভাবনায় রেখে যদি এই আগুনের বিরুদ্ধে তাকে নেভাবার জন্য লাগানো আগুন হলে যারা লাগালো তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যদি আপনি উদ্যোগ গ্রহণ না করেন তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন। অনেকেই প্রথম থেকে সেটা সেভাবে স্বতঃস্ফূর্ততা নিয়ে যে আমাদের কথাকে গ্রহণ করে ভূমিকা নিয়েছেন, ঘটনা তা না। তা আমি এটা দিয়ে বললাম 6 মাসের মধ্যে, 6 মাস কেন, ভোটের পরে 2 মাসের মধ্যে শপথ নিয়ে সরকার বসার পরে 2 মাসের মধ্যেই তো আক্রমণটা শুরু করলো। এটা বিস্তৃত আমি যাচ্ছি না, শুধু নমস্কার, কে বলছেন? শুরুতেই কেন হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি কুমারকে বলছিলাম। হ্যাঁ বলুন। দেখুন, মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই আমি বলবো, দেখুন আমার ব্যক্তিগত ধারণা, সব সরকারই ত্রুটি বিচ্যুতি থাকে, কিছু ভালো কাজ করে, কিছু খারাপ কাজ করে। তার জন্য মানিক সরকারকে জনগণ, আমরা পাবলিক, আমরা হটিয়ে দিয়েছি দীর্ঘদিন। তারপর বিপ্লব এসেছিল, তাকে জনগণে হটায়নি, মতো উদ্বোধন কর্তৃপক্ষ হটিয়ে দিয়েছে। এখনো ডক্টর মানিক শাহ আছেন, তো জনগণের পাবলিক আছে সবকিছু, চাওয়া পাওয়া পাবলিক কিন্তু একদম 100 কেউ সম্পূর্ণ করতে পারে না। তখন এখনো পরিবর্তন দরকার, কিন্তু বামপন্থী সিপিআইএম কমিউনিস্ট তারা কিন্তু পারবে না। কারণ তারা যুব সমাজকে, তরুণ প্রজন্মকে প্রাধান্য দেয় না। তারা বুড়া হচ্ছে 70-80, তারা তাদের কাছে সব দায়িত্ব নিয়ে বসে আছে। ইভেন ত্রিপুরা কংগ্রেস, প্রদেশ কংগ্রেস যে পুনরায় এরকম, আর বিজেপি শাসক দল দিল্লির থেকে শুরু করে তরুণ প্রজন্মকে প্রাধান্য দেয়, খালি মোদী আর অমিত শাহ ছাড়া। তো তারুণ্যকে যখন প্রাধান্য দেওয়া হবে তখন হয়তো ঘুরে দাঁড়াতে পারবে। সরকারের খুব কথা, এখনো আমি কমিউনিস্ট জীবনে দেখি লক্ষ্য রাখি, কোনদিন ভোট দিন, কিন্তু কংগ্রেস সিপিআইএম ত্রিপুরাতে তরুণকে প্রাধান্য না দিলে জীবনে ঘুরে দাঁড়াতে পারবে, কোনদিন পারবে, সারা ভারতবর্ষ পারবে। এটা আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের যারা লিডার, পলিটিক্যাল লিডার, রাজনৈতিক যে নেতা আছে তাদেরকে বলবো যে তরুণ 18+ হলেও তরুণকে প্রাধান্য দেন। আপনারা বয়স হয়েছে, বসে যান। অমিত শাহ আর মোদী, ওনারা যদি ইতিমধ্যে যায় ভারতবর্ষে, আর তরি ধরা নৌকা ধরার কেউ থাকবে, তারা দেখবেন সবসময় তরুণকে প্রাধান্য দেয়, নব প্রজন্মকে, বিশেষ করে মহিলাদেরকে তারা প্রাধান্য দেয়। দেখবেন অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত নব প্রজন্মের মেয়ে, মহিলা, ওদেরকে প্রাধান্য দেয়। ওটাকে কাউন্টার করার জন্য যেন আমি বলছি। আর দিল্লিতে যতদিন মনে করুন ওই কেজরিওয়াল, আর কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে মমতা দিদি আছে, কেউ কিছু করতে পারবে না। ওনারা যখন যাবে তারপরে হয়তো পরিবর্তন হতে পারে। উইদাউট নো কি বলবো, পরিবর্তন হবে না, দেখবেন। ধন্যবাদ। স্তব্ধ করে রাখো, আঙুল যাতে তুলতে না পারে, আমাদেরকে যাতে বাধ্য করতে না পারে, মুখ খুলতে বাধ্য করতে না পারে, প্রতিশ্রুতি রূপায়ণ করছি না কেন তার জবাব যাতে আমাদের কাছে তারা চাইতে না পারে, এটা দিয়ে তারা শুরু করেছে। তারপর পঞ্চায়েত আক্রমণ করলো, লোকসভার নির্বাচন আক্রমণ করলো, এগুলো আপনারা জানেন, নগরের নির্বাচন আক্রমণ করলো, তারপর বিধানসভার নির্বাচন, তারপর আবার লোকসভা নির্বাচন, উপনির্বাচন, তারপর আবার পঞ্চায়েত নির্বাচন। তাহলে ওই যে অপেক্ষা করেনি 1 বছর, 1.5 বছর, 2 বছর, শুরু থেকে ভয়টা হচ্ছে
যা বলে এসছি তা তো কার্যকরী করতে পারবো না, মানুষ তো মেনে নেবে না। ত্রিপুরায় তো নমস্কার, কে একটা বলছেন? অন্যতম গণতান্ত্রিক পরিবেশ পরিমণ্ডল, মানুষের চেতনা। আমি বাজারঘাটের জাতগুলাল বলছিলাম। হ্যাঁ, কথা বলুন। দাদা, আজকে শীতকালীন 2025-এর প্রথম অধিবেশনে সমস্ত বিধায়ক এবং মন্ত্রী মিনিস্টারদের বেতন বৃদ্ধি হওয়ার বিল পাস হয়েছে। আমাদের মানিকবাবুকে বলবেন যে 10-12 জন সিপিএম এর যারা বিধায়ক আছেন তারা সেটা বিধানসভার ভিতরে মানে প্রতিবাদ করবে। তখন তো প্রতিবাদ করবে না, কারণ নিজেদের বেতন ভাতাও বৃদ্ধি পাবে। আর উন্নয়ন 7 বছরের উন্নয়ন আর 25 বছরের উন্নয়ন। 25 বছরে কি দাদা পর্যটন ছিল না, আমাদের ডুমপুর ছিল না, ঊনকোটি ছিল না, নীলমহল ছিল না, সিপাহীজলা ছিল না, কসবা ছিল না? আপনি বলুন, সে এই 7 বছরে তো আর ডুমপুর তৈরি হয়নি, ছবি মোড়া তৈরি হয়নি, ঊনকোটি তৈরি হয়নি, আমাদের জম্পুরি হিল তৈরি হয়নি। আসলে কালো চশমা পরে থাকলে না অনেক সময় সূর্যের আলোটাও আবজা আবজা দেখা যায়। তাই আমি বলছি, মানিকবাবু ব্যক্তিগতভাবে সজ্জন ব্যক্তি, আমি ওনাকে সম্মান করি। উনি ঠিক আছে, বিরোধিতা করবেন সেভাবেই করুন যেটা মানুষ গ্রহণযোগ্যভাবে করতে পারে। আপনি যদি বলুন যে পুষ্করির জমিটা আগে যে তুলনায় প্রশস্ত ছিল, এখন বিপ্লব দেব এবং মানিক সাহাজি এসে যে ধরনের ভাবে স্মার্ট সিটি করে ছোট করে দিয়েছে সেই রাউন্ডটা, সেটা যদি কোনো পথচলতি মানুষ না বলে যে হ্যাঁ ভালো হয়েছে, তাহলে বলা যাবে যে হ্যাঁ ঠিক আছে বিরোধী। প্রত্যেকটা জায়গায় সেইভাবেই, সেটাই বলছি, বিরোধী করতে হয় সেইভাবে বিরোধী করুন। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। না, বামপন্থী ফ্রন্ট সরকার উন্নত হতে সাহায্য করেছেন। তার দেওয়া প্রতিশ্রুতি রূপায়ণের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা বিশ্বাস তারা তৈরি করতে ভূমিকা নিয়েছেন যে না, ভোটের আগে যে কথা বলে দল ভোট নেয় তারা সরকারে বসলে এগুলো রূপায়ণ করার তারা দায়িত্ব নেয়। কারণ তারা পরপর বছরের পর বছর 25 বছর এক জায়গায় দেখেছে। যেটা আপনারা দেখাচ্ছেন, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে বিবৃতি দিচ্ছেন, তো 2018 আগে আমরা শিখতে বিশ্বাস করেছিলাম না বলতে সরকারটা আমরা হটিয়ে দিয়েছিলাম। এখন হটিয়ে দিয়ে সমস্ত অংশের মানুষ, যেমন কর্মচারী মহল নিশ্চয় বুঝতে পেরেছেন যে মানে সরকার যখন সরকার ছিল কি ছিল পরিস্থিতি, সপ্তম বেতন পে কমিশন কি কারণে দিতে পারছেন না। এবার বিজেপি গভর্নমেন্ট বললো আমরা দিয়ে দেব। মানিক সরকার তারা যখন টাকার জন্য পয়সার জন্য দাবি করেছেন সপ্তম বেতন পে কমিশনে, তখন ওরা বলছে আমরা দিতে পারবো না, আপনারা রাজ্যের ব্যাপারটা রাজ্যে দেখবেন, পারলে দিবেন না পারলে দিবেন। আবার ওনারা এসে বললো যে আমরা দিয়ে দেবো। এসে কথা তো সেরকম জিনিসের সরকার হটানোর জন্য যেটা দরকার ছিল, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত অংশের লোক এসে সেই জিনিসটাই বলল, যার জন্য এখন আমরা দিয়ে পর্যন্তই ত্রিপুরার কর্মচারীরা পাচ্ছে না। তো আরো বুঝবো যতদিন বিজেপির সংসার চলবে ত্রিপুরাতে, ততদিন ওই তো আজকে শুনতে পেলাম ইডি হানা দিয়েছে রানীর বাজারের এক উপজাতি অংশের লোকের মধ্যে। দেখা গেল যে কোটি কোটি টাকার মানে জিনিস বের হচ্ছে, ওনার বাড়ি ঘর সম্পদ। হয়তো সেই মহিলারা বললে উনি একজন কেন, আরো অনেক বেরিয়ে আসবে। শুনতে পেলাম 5-6 বছরের মধ্যে ওনার খবর সরকার পর্যন্ত রাখেননি না, সরকারের লোক আছে সেটা মনে হয় সামনে আরো বুঝতে পারা যাবে। আর বুঝতেই কি পারা যাবে, আমরা এই যে ইডির হানা ওয়েস্ট বেঙ্গলে দেখলাম, কার কি বিচার হলো, কি শাস্তি হলো,
মোদীকে বের করে এই জনসাধারণের খাতে খরচ করলো, কি করলো, এটি কিন্তু আমরা শুনতে পেলাম না। ওই যে শুভেন্দু অধিকারী ছিল সেটার মধ্যে, বিজেপি দলে যাওয়ার পর শুভেন্দু অধিকারীর সব ভালো হয়ে গেছে। এরকম যদি মনে করেন এখন ত্রিপুরাতে একজন উপজেলা অফিসে মানুষ ধরা বলছে, উনি বিজেপি দলে চলে যাবেন বাজার জন্য, বিজেপি বলবে না ও গুড, ও ভালো, সে ছিল খারাপ, হচ্ছে ভালো হয়ে যাবে। শুনতে পেয়েছিলাম কিছুদিন আগে আপনার বিজেপি একজন উপজেলা অফিসের মন্ত্রীর বিরুদ্ধে কেলেঙ্কারি, উনি সরকারি অর্থ সম্পদ নিয়ে ওনার বাড়িতে বিভিন্ন ধরনের সম্পদ বিক্রি করেছেন। উনি তো কোটি কোটি টাকার সম্পদ করেছেন, ওনার বাড়িতে ইডি যায়নি, উনি বিজেপি করেন বলে ওনার বাড়িতে ইডি যাবে না। তো সেই ধরনের পার্টি দিয়ে যদি পরিচালনা করেন বিজেপি গভর্নমেন্ট, তাহলে করবেনই তো। আর যতদিনের অব্দি মায়ের খেতে খেতে ওয়ালের ধাক্কা না লাগবে ততদিন অব্দি বিজেপিকে ভোট দেবে। আর যারা মায়ের খেতে খেতে বুঝবে না আর বিজেপিকে দেওয়া যাবে না, মানিক সরকারকে যেভাবে হটিয়েছিলাম সেভাবে সরকারটাকেও হটানোর আমাদের দরকার আছে। যদি এই মনোভূতি ত্রিপুরার মানুষ যদি বুঝে ফেলেন, তাইলে কিন্তু ঠিকই হটাবেন। হটানোর জন্য এক জায়গায় দেখেছে বামফ্রন্ট সরকার যা বলে সরকারে গেছে তা শুধু রূপায়ণ করছে না, তার বাইরে যেগুলো ভোটের সময় বলা নমস্কার, কে বলছেন? সরকারে গিয়ে তার চাইতে অতিরিক্ত দায়িত্বশীল কর্মসূচি তারা রূপায়ণ করার চেষ্টা করছে। শুনতে পারলাম, দেখলাম মানিক বাবুর বক্তব্য অনেকক্ষণ শুনলাম, ভালো বলেছেন, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এরা জাতি ভিত্তিক, ধর্ম ভিত্তিক আর পোষণ ভিত্তিক, মানে আত্মীয় স্বজন পোষণ ভিত্তিক রাজনীতি তারা করে। আজকে ৭৫ বছর দেশটা স্বাধীন হইল, ৭৫ বছরের মধ্যে তারা একদিনও আবহাওয়া তুলল না। সমাজ পরিবর্তন, সমাজের ব্যবস্থা হলে এই যে জাতিভেদ প্রথা, জাতি প্রথা, ব্যথাভেদ এইগুলো ধ্বংস করার মতন তার হাতে অনেক পাওয়ার ছিল। তারা মুখ্যমন্ত্রী হয়েছে, তারা পার্টি কংগ্রেস হয়েছে, বিজেপি হয়েছে, বর্তমানে তৃণমূল আছে, আর অন্যান্য দল হয়েছে। একটা পার্টি এই জিনিসটা চিন্তা করলো না যে জাতিভিত্তিক, ধর্মভিত্তিক, যে পোষণ ভিত্তিক আত্মীয় স্বজন এই রাজনীতিটা বন্ধ করার দরকার। ভারতবাসী কেমনে সমস্ত ভারতবর্ষের নিয়ে রাষ্ট্র শক্তিশালী করা যায়, রাষ্ট্রের শিক্ষা দীক্ষা আগায় দেওয়া যায়, রাষ্ট্রীয় ব্যবস্থা মানে মজবুত করা যায়, এই মানসিকতা নিয়ে তারা রাজনীতি করছে না। আপনি দেখেন তারা হয়তো 5% অতি ধনী হয়েছে, মানে ত্রিপুরা অঞ্চলের ত্রিপুরার কথাই বলছি আর কি। ভারতবর্ষ তো ধনীর অভাব নাই, প্রতিটা রাজ্যে এইরকম ভাবে তারা ধনী বাড়াইছে। একদিকে ব্যবসায়িক এই লোকগুলো দেওয়া ব্যবসায়িক দেওয়া শোষণ করেছে গরিবের উপরে, জিনিসপত্রের কোনো নিয়ন্ত্রণ নাই, জিনিসপত্রের দাম যা তা ভাবে তারা বাড়াইছে। তারপর রাজনৈতিক নেতারা অজস্র ধন চুরি করছে, টাকা পয়সা চুরি করছে, এবং তারা যে আত্মীয় স্বজন এদেরকে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট গুলি দিছে। ভারতবর্ষের সবাই তো তাদের কাছে আপন করার মতন সুযোগ ছিল যে ভারতবর্ষের সবাই আমরা আপন করে নেব, ভারতবাসী ভারতবাসী। তারা কিন্তু এই মানসিকতা নিয়ে কাজ করছে না, না নিবেন বাবু করছে, না মানিক সরকার করছে। যতগুলি পার্টি আছে, সুকমিশন থেকে আরম্ভ কইরা বর্তমানে বিপ্লব দেবের থেকে আরম্ভ কইরা এখন যে মানিক সাহা বাবু, এরা ধর্মভিত্তিক রাজনীতি এবং জাতি ভিত্তিক রাজনীতি করাতে আজকে ভারতবর্ষে বাপের পোলা চিনে না, পোলারে বাপে চিনে না, এই যে দাঙ্গা বাঙ্গার কথাগুলি বলল মানিক সরকার, এটি লজ্জার বিষয়। ওনার নিজের লজ্জা থাকা উচিত। আমি রাজনীতি করছি, ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী আমি হয়েছি, এবং বিপ্লব দেবের কোনো বলছি যারা মুখ্যমন্ত্রী হচ্ছে প্রত্যেকের লজ্জাটা লাগা উচিত তাদের। এই কথাগুলি বলতে ঘৃণা, আমরা যে শুনি আমরা কাছে ঘৃণা লাগে। তারা পূজনীয় ব্যক্তি হয়ে পূজনীয় যে মর্যাদা তারা লাগে না ত্রিপুরা রাজ্যবাসীর সাথে, বা বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও লাগে না। ধর্মভিত্তিক রাজনীতি যতদিন চলবে, আপনি জানেন এই ধর্মভিত্তিতে এই মনোবাদীরা কি পর্যন্ত অত্যাচার ভারতবর্ষে করছে। কেন ভারতবর্ষের পিছিয়ে রাখছে এরা? আজকাল তো এই মনোবাদীরা পিছিয়ে রাখছে দাদা, আর তারা আজকাল
চেষ্টা করছে অভূতপূর্ব, তাহলে নিশ্চয়ই তারাও করবে, এটা প্রশ্ন তুলবে। কাজে এটা তুলবার কোনো সুযোগ দেওয়া না, কাজে শুরুতেই আক্রমণ। আবার কিছু কিছু আছে নতুন কর্মসূচি নিয়ে, যখন তারা তাদের শ্রেণী স্বার্থকে রক্ষা করার চেষ্টা করে, মানুষ যখন এগুলি গ্রহণ করতে চায় না, প্রতিবাদ করে, যখন মানুষ দেখে তারা আক্রান্ত হচ্ছে, যেমন আমাদের দেশে কৃষি এবং কৃষকদের বিরুদ্ধে আক্রমণ, শ্রমিক সমাজের বংশের মানুষের বিরুদ্ধে আক্রমণ, নতুন নতুন কোড, নতুন নতুন আইন, এগুলোর উপর যখন আক্রমণ আসছে, মানুষ প্রতিবাদ করার চেষ্টা করছে। তো এটা যেটা দেখা যাচ্ছে, অনেক সময় শাসকরা শুরুতে আরম্ভ করে, অনেক সময় একটু সময় নেয়, বুঝবার চেষ্টা করে, জনগণের চেতনার মানকে হিসেবের মধ্যে রেখে যে না তাদেরকে একটু হয়তো নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে, যখন আর পারছে না তখন তারা কিন্তু আক্রমণটা করার চেষ্টা করে। এটা বুঝতে হবে। নমস্কার, কে বলছেন? তাহলে গণতন্ত্রের উপর আক্রমণ, কলমের উপর আক্রমণ। হ্যাঁ, বলছিলাম মানিক বাবু তো সত্যি কথাই বলছেন, কারণ 25 বছরের মুখ্যমন্ত্রী, উনি তো সবসময় সত্যিই বলেন। বিমল চক্রবর্তীর কথাও আমরা জানি, ওই শিলাচরের দিকে একটা ব্লক কেলেঙ্কারি, আধা কেলেঙ্কারি, এটাও আমরা জানি। তো যাক, ওইটা প্রসঙ্গে যাওয়ার দরকার নেই। তো সর্বহারার দল, মুখ্যমন্ত্রী প্রাক্তন মানিক সরকার, কি ডুপ্লেক্স কোয়ার্টার, এটা বুঝলাম না ঠিক, এটা ঠিক আমি বুঝলাম না। আমি আপনাদের মাধ্যমে মানিক বাবুকে জিজ্ঞেস করতে চাই, নিবেন বাবু কত নম্বর এমএলএ হোস্টেলে ছিল? সকালবেলা মুড়ি খেত? পাহাড়ে সংগঠনটা কে করেছিল? বিদ্যাপর্মা, এইদা, অনেক নাম, অনেক সময় কম। আসলে সংগঠন করতে হলে আজকে যেরকম বিরোধী দলের মধ্যে দাঁড়িয়ে কথাটা বলছে, সেদিন শাসনের থেকে সেই কথাটা বলেনি। আমরা আমজনতা আক্রান্ত ছিলাম, সত্যি আমরা আক্রান্ত ছিলাম। তো আজকে আপনি বিরোধী দলে আছেন, কত 7 বছর এখনো পূর্ণ হয়নি, এখনই আপনি জনতার কথা বলছেন। স্বাভাবিক, বলাটা স্বাভাবিক। নিতেন বাবু, দশরথ বাবু, বিদ্যাদেব বর্মা, তারাও অনেক কিছু দিয়েছে। আজ হয়তো ভুলটা ধরিয়ে দিয়েছে আমাদের মানিক বাবু, যারা ক্ষমতায় আছে তাদেরকে ভুল ধরিয়ে দিয়েছে। মানিক বাবু যখন ক্ষমতায় ছিল, অন্যরা ভুল ধরিয়ে দিয়েছিল। আমরা আম জনতা, আপনারা নেতৃত্ব চেয়ার নিয়ে টানাটানি করবেন, আমরা আম জনতা কি করব? এই ব্যাপার বন্ধ করব, এই ব্যাপার বন্ধ করব। তুমি যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলো, বন্ধ করে দাও, এসব ব্যাপার করো। এই কথাগুলো এখন আর বলবে না, এখন বলবে এই ব্যাপারটা পড়ো এবং এই অনুষ্ঠানে যোগদান করো। তো দেখছি কি করব আমরা, আমরা সমাজবদ্ধ জীব, কি বলবো বলুন। আচ্ছা, ত্রিপুরা সীমানাটা কি বেড়ে গেছে নাকি? আমার তো মনে হয় ত্রিপুরা সীমানা বেড়ে গেছে, কারণ বিজেপি বিজেপি বিজেপি, ওই যেমন আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। তো আমরা তো দেখছি চারদিকে বিএসএফ কে বন্দুক ধরে টানাটানি করছে। তো কি আমাদের ভারতবর্ষ? এটা কি পারলেন মোদিজি? হ্যাঁ, ওটা পেরেছিলেন একমাত্র ইন্দিরা গান্ধী। পাকিস্তানকে ভেঙে টুকরো করে দিয়েছিলেন, বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। সত্যি, এটুকুই বললাম। নমস্কার, শুভরাত্রি। আপনারা হয়তো সেদিক থেকে এই বক্তব্য শোনার পর কয়েকটি বিষয় নিয়ে আলোকপাতও করতে পারেন। নমস্কার, কে বলছেন? রাজ্য রাজনীতি হোক, দেশীয় রাজনীতি হোক, যে কয়েকটি বিষয় প্রতিদিন তুলে ধরার চেষ্টা করা হয়, সেদিক থেকে আমরা আলোচনা করলাম, আপনাদের প্রত্যেকের কাছে কয়েকটি বিষয় উত্থাপন করলাম।
মানিক সরকারের বক্তব্য আপনারা শুনলেন। সেদিক থেকে রাজনৈতিকভাবে বিজেপির কি প্রতিক্রিয়া বক্তব্য থাকে সেটা সময় বলবে, এবং আগামীকাল থেকেও কিন্তু বিজেপির একটা কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে, 25 জানুয়ারি পর্যন্ত সেই কর্মসূচি চলবে। সেদিক থেকে মাঠে নেমেও বিজেপি কিন্তু তার জবাব নিশ্চয়ই দেবে বলে রাজনৈতিক মহল মনে করছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নানা কর্মসূচি রয়েছে, PV24 আরো লাইভ অনুষ্ঠানও রয়েছে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।